ইউক্রেনে চলছে রাশিয়ার ভয়াবহ অভিযান, সংঘর্ষ, সেনাদের দুর্বলতায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ঝুঁকছে রাশিয়া। দুই দেশের মধ্যে লড়াই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে বলল ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সামরিক অভিযান বাড়াচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে রাশিয়া, দাবি যুক্তরাজ্যের। ইউক্রেন রাশিয়া ভয়াবহ যুদ্ধে ইতিহাসের সঠিক পথে রয়েছে জানালো চীন। রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনে S-400 মোতায়েন করছে তুরস্ক। ভাগ্যের করুণ পরিহাস, পলাতক সেই আফগান মন্ত্রী এখন উবার চালক। ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে ভারতে আসছেন দখলদার ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী। সৌদি ভূখণ্ডের গভীরে গুরুত্বপূর্ণ বহু স্থাপনায় ইয়েমেনের ভয়াবহ ড্রোন হামলা, চিন্তিত সৌদি রাজপরিবার। এবং রাশিয়ার অভিযানে চরম ভীত যুক্তরাজ্য, ইউক্রেনে বিজয়ী হলে জর্জিয়া ও মলদোভাকেও গ্রাস করবে রাশিয়া, দাবি বরিস জনসনের। ওডেসা ও কিয়েভের মতো গুরুত্বপূর্ণ শহর দখলে রুশ সেনাবাহিনীর অগ্রগতি স্থবির হয়ে পড়েছে। এমন অবস্থায় গত কয়েকদিন ধরে ইউক্রেনের সেনাবাহিনী ও অবকাঠামোতে আঘাত করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে রাশিয়া। চলমান যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছে মস্কো। ইউক্রেনে আক্রমণের প্রথম সপ্তাহে কতটি রুশ হামলা লক্ষ্যবস্তুতে আঘাত এনেছিল তা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পলিটিক্যাল ইনসাইটের বিশ্লেষক পিওতর লুকাসেভ মনে করেন, ইউক্রেনের কমান্ড ও কন্ট্রোল সেন্টারগুলো এসব হামলার ভয়াবহ ক্ষতি হয়েছে। তিনি বলেন, রুশ সেনারা একটি গুরুত্বপূর্ণ সদর দফতর ও যোগাযোগ কেন্দ্র অচল করে দিয়েছে। সরঞ্জাম ও সরবরাহ নিয়ে রাশিয়ারা যেমন বিপাকে পড়েছে, তেমনি ইউক্রেনীয়দেরও রুশ সেনাদের কর্তৃপক্ষ অচল বা ধ্বংস করে দেওয়া স্টেশন ব্যবহার বিকল্প জোগাড় করতে হিমশিম খাচ্ছে। পিওতর লুকাসেভ বলেন, ধীরে ধীরে ইউক্রেনীয়রা তাদের রাডার বা সতর্ক ব্যবস্থা হারিয়ে ফেলছে। রুশ সেনাবাহিনী যে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম সেটিও তারা দেখিয়ে দিয়েছে। শুক্রবার মাইকোলাইভের একটি ব্যারাকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এখানে ছিলেন 200 মেরিন। যুদ্ধে এখন পর্যন্ত এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা। নিহত হয়েছেন কয়েক ডজন। এই হামলায় প্রাণহানির পর প্রশ্ন উঠেছে, কেন একটি স্থানে এত সেনাদের সমাবেশ করা হয়েছিল। লুকাসেভ বলেছেন, সোভিয়েত ইউনিয়নে থাকা পোল্যান্ডের মতো ইউক্রেনের বেশিরভাগ সেনা ও কমান্ড কেন্দ্র সেই আগের অবস্থানেই রয়ে গেছে, যা রাশিয়াকে একটি সুবিধা দিচ্ছে। রুশ আর্কাইভ থেকে ইউক্রেনীয় সেনাদের ব্যারাক, সদর দফতর ও সামরিক ইউনিটের অবস্থানের তথ্য পেয়ে যাচ্ছে। তার মতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে হামলা সুস্পষ্ট কৌশল, সামনে থাকা সেনাদের সঙ্গে লড়াই করা এবং তাদের সরবরাহ লাইন ও যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়া। সম্প্রতি কৃষ্ণ সাগর থেকে রুশ সেনারা ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র 12 মাইল দূরে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এটি ছিল একটি প্রশিক্ষণ ঘাঁটি। পৃথক হামলা হয়েছে লভিভ বিমানবন্দরে। এখানে মিগ যুদ্ধবিমান মেরামত করা হতো। সম্প্রতি পেন্টাগন মুখপাত্র জন কির্বি সতর্ক করে বলেছিলেন, পদাতিক বাহিনীর অগ্রগতি স্থবির হয়ে পড়ার কারণে রাশিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেটের উপর নির্ভরতা বাড়াতে পারে। শনিবার রাশিয়া দাবি করেছে, পশ্চিম ইউক্রেনের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষার গোলাবারুদের একটি গুদামে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদি এই দাবি সত্য হয়, তাহলে কোনো যুদ্ধে শত্রুর চেয়ে 5 গুণ দ্রুতগতির অস্ত্রের এটি প্রথম ব্যবহার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রোববার বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে তিনি সতর্ক করে বলেন, যদি আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হয় তবে দুই দেশের মধ্যে লড়াই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। রোববার সকালে সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমি পুতিনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। আমি গত 2 বছর ধরেই প্রস্তুত ছিলাম এবং আমি মনে করি আলোচনা ছাড়া আমরা এই যুদ্ধ শেষ করতে পারবো না। তিনি আরও বলেন, যদি যুদ্ধ বন্ধের 1% সুযোগ থাকে, আমি মনে করি সেই সুযোগ আমাদের নেওয়া উচিত। আমাদের সেই কাজটা করতে হবে। আমি এই আলোচনার ফলাফল সম্পর্কে বলতে পারি, যাই হোক না কেন আমরা প্রতিদিন নিষ্পাপ মানুষের মৃত্যু দেখছি। জেলেনস্কি বলেন, রুশ বাহিনী এসেছে আমাদের নির্মূল করতে, হত্যা করতে। তবে আমরাও পাল্টা আক্রমণ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা দিয়ে জীবন রক্ষা করা যাচ্ছে না। তাই আমি মনে করি আমাদের যে কোনোভাবে আলোচনা করা, পুতিনের সঙ্গে কথা বলার সুযোগ নেওয়া উচিত। কিন্তু যদি এই প্রচেষ্টা ব্যর্থ হয়, তার মানে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে।
ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণ নেওয়া রাশিয়ার অন্যতম প্রধান লক্ষ্য, কিন্তু তা করতে মস্কো ব্যর্থ হচ্ছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটাই দাবি করেছে। রোববার বিবিসি লাইভে এসব তথ্য জানানো হয়েছে। চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবশেষ গোয়েন্দা তথ্যে বলা হয়, ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণ নিতে রাশিয়া এখন পর্যন্ত ব্যর্থ। তারা মূলত নিজেদের আকাশসীমা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র সহ অন্য দূরপাল্লার অস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, সংঘাত শুরুর দিনগুলোতে ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণ করা ছিল রাশিয়ার প্রধান লক্ষ্যগুলোর মধ্যে একটি, কিন্তু রাশিয়া তার এই লক্ষ্য অর্জনে ক্রমাগতভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা তাদের অভিযানের অগ্রগতিকে উল্লেখযোগ্যভাবে নিঃশেষ করে দিয়েছে। 3 সপ্তাহের বেশি সময় ধরে ইউক্রেনে রুশ হামলা চলছে। ইউক্রেনে হামলার প্রথম 3 সপ্তাহে 14,000 রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি কিয়েভের। তবে পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা সংস্থার তথ্য অনুসারে এই সংখ্যা প্রায় 7,000। ইউক্রেনে বিশেষ ধরনের অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে একটি অস্ত্র সংরক্ষণাগারে তারা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মারিউপোল শহরের কেন্দ্রে পৌঁছেছেন রুশ সেনারা। এই শহরের সড়কে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে, এতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আবার আলোচনার ডাক দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধে চীন ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। এক বিবৃতিতে চীন তার সিদ্ধান্ত স্বাধীনভাবে নেবে পুনর্ব্যক্ত করে ওয়াং বলেন, আমরা সবসময় শান্তি বজায় রাখার পক্ষে এবং যুদ্ধের বিরোধিতা করে আসছি। চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধ বন্ধে দীর্ঘমেয়াদী সমাধান হল শীতল যুদ্ধের মানসিকতা পরিহার করা, সংঘর্ষে লিপ্ত হওয়া থেকে বিরত থাকা এবং সত্যিকার অর্থে ভারসাম্যপূর্ণ, কার্যকর এবং স্থায়ীভাবে আঞ্চলিক নিরাপত্তা গঠন করা। শুধু এভাবেই ইউরোপীয় দেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জন করা যেতে পারে। ওয়াংয়ের মন্তব্যের আগে শুক্রবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করলে এজন্য বেইজিংকে পরিণতি ভোগ করতে হবে বলে শি জিনপিংকে সতর্ক করেন তিনি। এর আগে ইউক্রেনে অভিযানের জোরে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত থাকে চীন। রাশিয়ার দীর্ঘদিনের মিত্র দেশ চীন গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে পুতিন। ইউক্রেনে রুশ নির্মিত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে তুরস্কের কাছে পরামর্শ তুলে ধরা হয়েছে। রাশিয়ার চলমান আক্রমণ মোকাবেলায় ইউক্রেনকে সহযোগিতার অংশ হিসেবে এই আলাপ তুলেছে বাইডেন প্রশাসন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 3টি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, গত কয়েক মাস ধরে তুরস্কের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ধরছেন মার্কিন কর্মকর্তারা, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অনুরোধ জানানো হয়নি। এই মাসের শুরুতে মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যান তুরস্কের সফরেও রুশ S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে মোতায়েনের বিষয়টি উঠে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন মিত্র দেশগুলোকে ইউক্রেনে রুশ নির্মিত অস্ত্র এবং S-300 ও S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কথা বলে আসছে। 24 ফেব্রুয়ারি শুরু হওয়া রুশ হামলা মোকাবেলায় কিয়েভকে সহযোগিতার উপায় খুঁজতে থাকা যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ বিবেচনা করছে। বিশ্লেষকরা বলছেন, তুরস্ক নিশ্চিতভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বা করবে, তবে যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইউক্রেনকে আরও বেশি সমর্থন ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে ইউএনডি শেরম্যানের বিস্তৃত আলোচনার অংশ ছিল এই প্রস্তাব। ইউক্রেনে S-400 ক্ষেপণাস্ত্র মোতায়েন সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের পরামর্শ বা প্রস্তাবের বিষয়ে তুর্কি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। দুই ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্র ও তুরস্কের দীর্ঘদিনের বিরোধের মূলে রয়েছে এই রুশ S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। তবে তুর্কি সূত্র ও বিশ্লেষকরা বলছেন, এমন যে কোনো পরামর্শ তুরস্কের পক্ষ থেকে শুরুতেই প্রত্যাখ্যান করা হতে পারে। এক্ষেত্রে ইউক্রেনে S-400 মোতায়েন ও সেগুলো পরিচালনায় কারিগরি জটিলতার কথা তুলে ধরা হতে পারে। একই সঙ্গে মস্কোর পক্ষ থেকে পাল্টা পদক্ষেপের মধ্যে রাজনৈতিক উদ্বেগও তুলে ধরতে পারে মরক্কো। ওয়াশিংটন বারবার রুশ নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার থেকে তুরস্ককে বিরত থাকার আহ্বান জানিয়েছে। 2019 সালের জুলাই মাসে রাশিয়ার কাছ থেকে S-400 এর উৎপাদনগুলোর প্রথম চালান সংগ্রহ করে তুরস্ক। এগুলো কেনার কারণে আঙ্কারার প্রতিরক্ষা শিল্পে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এছাড়া অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান F-35 বিক্রির পরিকল্পনা থেকে তুরস্ককে বাদ দেয় ওয়াশিংটন। আঙ্কারার দাবি, তাদের S-400 কিনলে বাধ্য করা হয়েছে কারণ মিত্ররা সন্তোষজনক শর্তে অস্ত্র সরবরাহ করেনি। গত বছর আগস্টে তালেবানের হাতে আফগানিস্তানের পতনের আগের দিন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘনিকে স্বাগত জানায় সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রীয় কোষাগার থেকে 169 মিলিয়ন নিয়ে পালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অথচ এই ঘটনার 6 মাস পর একদা আশরাফ ঘনির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা খালিদ পায়েন্দা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একজন উবার চালক। 2020 সালে শেষ দিকে কাবুলের একটি হাসপাতালে করোনায় মায়ের মৃত্যুর পর
পায়েন্দা আফগানিস্তানের অর্থমন্ত্রী হন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেছেন, না হলে ভালো হতো। তার কথায়, আমি অনেক নোংরামি দেখেছি এবং আমরা ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার অংশ ছিলাম আমি। যখন মানুষের দুর্দশা দেখেন এবং সেজন্য নিজেকে দায়ী মনে হয়, তখন তা খুব কঠিন। তালেবান আফগানিস্তান দখলের এক সপ্তাহ আগে অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন পায়েন্দা। ঘানির সঙ্গে সম্পর্কের অবনতি হলে তিনি এই পদক্ষেপ নেন। তার ভয় ছিল প্রেসিডেন্ট হয়তো তাকে গ্রেফতার করতে পারেন। তখনই তিনি যুক্তরাষ্ট্রের পরিবারের কাছে চলে আসেন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টকে পায়েন্দা বলেন, আগামী 2 দিনে আমি যদি 50 ট্রিপ সম্পূর্ণ করতে পারি তাহলে $95 বোনাস পাবো। 40 বছর বয়সী এই পায়েন্দা একসময় যুক্তরাষ্ট্র সমর্থিত $600 কোটি বাজেট তদারকি করেছেন। অথচ এই সপ্তাহে তিনি 6 ঘন্টা কাজ করে $150 সামান্য বেশি আয় করেছেন। নিজের পরিবারের ভরণ পোষণ করতে পারার জন্য পায়েন্দা কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে থাকার জন্য আমার কোনো জায়গা নেই। আমার এখানে থাকা উচিত না। এটি খুব শূন্য অনুভূতি। এপ্রিলের প্রথম সপ্তাহে ভারত সফরে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এমন সময় তিনি সফরে আসেন যখন ভারত ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক 30 বছরে গড়িয়েছে। 1992 সালে দিল্লিতে তেল আবিবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। চলতি বছর ওই সম্পর্কের 30 বছর উপলক্ষে একটি স্মারক লোগো উন্মোচন করা হয়। সফরে ইউক্রেন ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনার কথা রয়েছে। ইউক্রেনের রুশ অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসরায়েল। তবে এই যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিন্দা জানায়নি দিল্লি। দুই দেশের সম্পর্ক মজবুতে 2017 সালে ইসরায়েলের ঐতিহাসিক সফর করেন মোদি। পরের বছর 2018 সালে সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতে আসেন। গত বছর নভেম্বরে জলবায়ু সম্মেলনে পার্শ্ব বৈঠকে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নাফতালি বেনেট। সৌদি আরবের অভ্যন্তরে বড় ধরনের অভিযানের খবর দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সেনাবাহিনী বরাবরই বলে আসছে, যতদিন অবরোধ অব্যাহত থাকবে ততদিন তারা সৌদি জোটের সদস্য দেশগুলোর কৌশলগত ও সংবেদনশীল স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করবে। সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন, ইয়েমেনের সীমান্তবর্তী দক্ষিণ সৌদি আরবের আরামকো তেল স্থাপনা, খামিশ মুশিদ গ্যাস শোধনাগার এবং দাহরান আল জুনুব পাওয়ার প্ল্যান্টে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা। ফার্স্ট নিউজ এজেন্সি আরও জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইয়েমেনি সেনাবাহিনীর অভিযানে রিয়াদের সৌদি আরামকো কোম্পানির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে। সেই সঙ্গে ইয়ানবুস, আবহা, খামিস মুশিদ, জিজান, শামেতা এবং দক্ষিণ জাহারানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়েছে। ইয়াহিয়া সারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অন্যায় অবরোধ ভাঙার জন্য যে কোনো সময় বিশেষ সামরিক অভিযান চালানো হবে। এমন সব গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে এই হামলা টার্গেট করা হবে, যার কথা শত্রুদের চিন্তাও ছিল না। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান সামরিক অভিযান সম্পর্কে নয়া দাবি উত্থাপন করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি শনিবার ব্ল্যাকপুল শহরে ক্ষমতাসীন দলের নেতাদের এক বৈঠকে দাবি করেন, ইউক্রেন যুদ্ধে বিজয়ী হলে রাশিয়া তার অগ্রাভিযান অব্যাহত রাখবে এবং জর্জিয়া ও মোলডোভাকেও গ্রাস করে ফেলবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে বিশ্বের জন্য একটি সন্ধিক্ষণ হিসেবে আখ্যায়িত করে জনসন বলেন, এই যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জয়ী হলে তার বাহিনী বিশ্বের নয়া ত্রাসের রাজত্ব কায়েম করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি, ইউক্রেনের স্বাধীনতা থাকলে রাশিয়ায় গণতন্ত্রপন্থী বিপ্লব ঘটে যেতে পারে। এই আতঙ্কে পুতিন ইউক্রেনে আগ্রাসন চালিয়েছেন। জনসন আরও বলেন, ইউক্রেনে বিজয়ী হলে পুতিন সেখানেই থেমে যাবেন না, আর ইউক্রেনের স্বাধীনতা শেষ হয়ে গেলে জর্জিয়া ও মলদোভাও স্বাধীনতার অপমৃত্যু ঘটবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এর অর্থ হবে বাল্টিক থেকে কৃষ্ণ সাগর পর্যন্ত গোটা পূর্ব ইউরোপে ত্রাসের রাজত্ব কায়েম হবে।